আজকের ক্লাসের আগের ক্লাসে আমরা দেখেছি কিভাবে একটি স্কুলের স্টুডেন্টদের রেজাল্ট শিট তৈরি করতে হয়, সেখানে কী কী সূত্র অ্যাপ্লাই করতে হয়, কিভাবে সূত্রগুলো অ্যাপ্লাই করতে হয়, সূত্রগুলো অ্যাপ্লাই করার যাবতীয় নিয়ম কানুন সম্পূর্ণ বিস্তারিত বলে দেওয়া আছে। যারা স্টুডেন্টদের রেজাল্ট বের করার যে ক্লাসটা ছিল সেই ক্লাস ভিডিও দেখেন নাই, তারা অবশ্যই ক্লাস ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে। সেখানে যেই সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো সম্পর্কে যদি আপনার মনে না থাকে তাহলে অবশ্যই নোট ডাউন করবেন, কারণ এই সূত্রগুলো আপনাদের পরবর্তীতে যে কোনো জবে বলেন আর যেখানেই বলেন, যখন আপনারা এক্সেল ব্যবহার করতে প্রয়োজন হবে তখন আপনাদের এই সূত্রগুলো অ্যাপ্লাই করার প্রয়োজন হবে। যাই হোক, আমরা গত ক্লাসে দেখিয়েছি একটা স্কুলের স্টুডেন্টদের ডাটা এন্ট্রি সহ রেজাল্ট শিট বের করার নিয়ম। আজকের ক্লাসে আমরা দেখব একটা কোম্পানি অথবা একটা সরকারি প্রতিষ্ঠান কিংবা একটা এনজিও বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের স্যালারি শিট, বেতনের যে শিটটা রয়েছে কর্মকর্তা এবং কর্মচারীদের, সেই শিটটা কীভাবে তৈরি করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, স্যালারি শিট বলতে আমরা সাধারণত যেই স্কুল প্রতিষ্ঠান অথবা শিক্ষা প্রতিষ্ঠান ধরি, আপনার হচ্ছে এনজিও কিংবা যে কোনো, বুঝতে পারছেন এই স্যালারি শিট কোথায় থেকে হয়, কীভাবে হয়, স্যালারি শিট কীভাবে তৈরি হয়। স্যালারি শিট তৈরি করার জন্য আমাদের যেই বিষয়টা সর্বপ্রথম জানতে হবে সেটা হচ্ছে কন্টেন্টটা কী। কন্টেন্ট হচ্ছে একটা স্যালারি শিট তৈরি করার পূর্বে আমাদের জানতে হবে কন্টেন্ট। স্যালারি শিটে যে সকল তথ্য আমাদের প্রয়োজন, স্যালারি শিট তৈরি করার জন্য যে সকল তথ্য আমাদের প্রয়োজন সেগুলোকে আমরা কন্টেন্ট বলছি। স্যালারি শিট তৈরি করার জন্য কী কী প্রয়োজন আপনি একটু ভাবুন তো। একটা স্যালারি শিট একটা হচ্ছে এমপ্লয়ি, একজন হচ্ছে চাকরিজীবী, তার যদি স্যালারি শিট তৈরি করতে যাই আমরা তাহলে কী কী প্রয়োজন হবে। এই যে একটা কর্মচারীর এক মাসের বেতনের একটা শিট আমরা তৈরি করব, এই তৈরি করার জন্য যে সকল তথ্যের প্রয়োজন হবে এই সকল তথ্যকে আমরা বলছি কন্টেন্ট। আশা করছি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। এই কন্টেন্টগুলো কীভাবে কাজ করে, কন্টেন্টগুলো কী কী কন্টেন্ট প্রয়োজন সেইগুলো আমরা একটা স্যালারি শিট তৈরি করব এবং আস্তে আস্তে আলোচনা করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এর জন্য আমাদের একটা এক্সেল শিট ওপেন করতে হবে। অলরেডি আমি এক্সেল শিটের কয়েকটি ক্লাস পর্বে করেছি, সেটারই একটা অংশ নিয়ে শুরু করছি। আচ্ছা, কোথায়, হ্যাঁ, এটা ওপেন করলাম। এটা হচ্ছে, দুঃখিত, এটা হচ্ছে স্টুডেন্টের ডাটা এন্ট্রি, পরেরটা ছিল বিভিন্ন টুলসের ব্যবহার, এটা হচ্ছে আমাদের স্যালারি শিট। এই স্যালারি শিট দেখছেন এখানে অলরেডি তৈরি করা আছে, আমি নতুন একটা তৈরি করব। স্যালারি শিট কীভাবে তৈরি করতে হয়, কী কী সূত্র অ্যাপ্লাই করতে হয়, কীভাবে অ্যাপ্লাই করতে হয় এবং কী কী কন্টেন্ট প্রয়োজন, এই সমস্ত বিষয় জানতে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি একবার দেখে বুঝতে না পারেন আবারও দেখবেন, বেশ কয়েকবার দেখবেন। যদি তাও না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন অথবা আমাকে সরাসরি জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, এর জন্য আমরা একটা শিট ওপেন করি। শিট নিয়ে একটা 1 2 3 আছে, আমি 4 নম্বরের শিট নিলাম, ব্ল্যাঙ্ক শিট, ফাঁকা শিট। এই ফাঁকা শিট নেওয়ার পরে আমরা একটা টেবিল নিব, যেই টেবিলে একটা স্যালারি শিট তৈরি করা যায়। আচ্ছা, আমরা তাহলে হেডিংটা কী দেবো, স্যালারি শিট, SALERY, স্যালারি SIT, বানান ভুল হতে পারে, সেটা সমস্যা না, বুঝতে পারলেই হলো। স্যালারি শিট। আচ্ছা, স্যালারি প্রথমে কী থাকবে, সিরিয়াল নং SL নং, এরপরে আমাদের থাকবে হচ্ছে EMPLOY, এমপ্লয়ি নেমের থাকবে হচ্ছে পরে BASIC, বেসিক, SALERY, বেসিক স্যালারি। তারপরে থাকছে আমাদের হচ্ছে
TA অবলিক DA TADA। আচ্ছা, আমি একটা একটা করে বোঝাই তাহলে একটু সুবিধা হবে। প্রথমে আমি যেটা লিখছি হচ্ছে এমপ্লয় নেম, একটু জুম করি না। আচ্ছা, এখন মনে হয় দেখতে সুবিধা হচ্ছে। আচ্ছা, এমপ্লয় নেম প্রথমে আমাদের আছে এমপ্লয় নেম মানে কি? এমপ্লয় নেম হচ্ছে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারীর নাম। আচ্ছা, এরপরে বেসিক স্যালারি আছে, এখানে আছে বেসিক স্যালারি। বেসিক স্যালারি কি? বেসিক স্যালারি বলতে আমরা কি বুঝি? আপনি একটু গেস করতে পারেন আর কি। বেসিক স্যালারি বলতে আমরা কি বুঝি? বেসিক স্যালারি বলতে আমরা বুঝি মূল বেতন। মূল বেতন। বেসিক স্যালারি বলতে বুঝি আমরা মূল বেতন। মূল বেতনের সাথে আরও কিছু অ্যাডভান্স কিছু সুযোগ সুবিধা অ্যাড হয়, সে সকল সহই তার বেতনটা কাউন্ট হয় আর কি। যাই হোক, বেসিক স্যালারিটা কী জিনিস, সেটা হচ্ছে মূল বেতন। পরবর্তীতে আমি বেসিক স্যালারিটা আরও ডিটেলসে বলছি। তারপরে হচ্ছে TADA। TADA কি? TADA হচ্ছে একজন কর্মকর্তা বা কর্মচারী যাতায়াত ভাতা। যাতায়াত কীরকম হতে পারে? এই ভাতা হতে পারে আপনার বাসা থেকে অফিসে যাওয়ার জন্য যে যাতায়াত খরচ, যাওয়া এবং আসার জন্যে, এটা হতে পারে। কিংবা অফিস চলাকালীন সময়ে আপনি যদি অফিসের বাইরে কোথাও কাজের জন্য যাওয়ার প্রয়োজন হয়, সেখানে যে যাতায়াত খরচ, সেটাও হতে পারে। এটা হচ্ছে TADA, যাতায়াত ভাতা। এরপরে আমাদের প্রয়োজন হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স। সংক্ষেপে আমরা লিখি হাউসের এইচ, রেন্টের আর হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স A, HRA। এটা হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স। আচ্ছা, হাউস রেন্ট অ্যালাউন্স বলতে কী বোঝাচ্ছে? হাউস রেন্ট আমাদের বাড়ি ভাড়া। কথায় যদি আমরা খাঁটি বাংলায় বলি তাহলে বলছে বাড়ি ভাড়া। একজন কর্মকর্তা কর্মচারী, সরকারি কর্মকর্তা কর্মচারীরা বাড়ি ভাড়াও কিন্তু পেয়ে থাকে। তার হচ্ছে বাড়ি ভাড়া কতটা সেটা কিন্তু পেয়ে থাকে। আচ্ছা, এরপরে আমরা লিখব হচ্ছে বাড়ি HRA। আচ্ছা, এই যে সংক্ষিপ্ত রূপটা লিখলাম, আপনি কি এটার ইংরেজি আমি কী হবে? হাউস রেন্ট অ্যালাউন্স। আচ্ছা, আমি লিখে দিচ্ছি। আচ্ছা, লিখাই আছে, আমি একটু কপি করে পেস্ট করি তাহলে একটু সুবিধা হবে। হাউস রেন্ট অ্যালাউন্স এখানে দিলাম, দুঃখিত, 4 মিনিট আছে। হ্যাঁ, হাউস রেন্ট অ্যালাউন্স। দেখেন এটাতে আমি মার্জিন চেনটা করে দিই। হ্যাঁ, হাউস রেন্ট অ্যালাউন্স। HRA এর পূর্ণরূপ হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স। যেহেতু লেখাটা অনেক বড়, এগুলো ধরনের সংক্ষিপ্ত রূপই লেখা হয়। সব হচ্ছে যে কোনো স্যালারি শিট যদি আপনি একটু ফলো করেন, দেখবেন যে HRA, TADA এসব লেখা আছে, মানে এগুলো হচ্ছে সংক্ষিপ্ত রূপ এখানে লেখা থাকে। আচ্ছা, HRA। এরপর আমাদের ধরেন যদি আমাদের থাকে কোম্পানির ওভারটাইম, OVERTIME, ওভারটাইম। সব প্রতিষ্ঠানের যে এ সকল সুযোগ সুবিধা থাকবে, বিষয়টা কিন্তু কেমন না। আমি শুধু বোঝানোর ক্ষেত্রে এগুলো লিখছি। ওভারটাইম কোনো কোম্পানিতে নাও থাকতে পারে, TADA নাও থাকতে পারে, হাউস রেন্ট বাড়ি ভাড়া নাও থাকতে পারে। এগুলো যদি থাকে তাহলে আপনি ব্যবহার করবেন, আর যদি না থাকে ব্যবহার করবেন না। এছাড়াও আরও অনেক সুযোগ সুবিধা কিন্তু একটা সরকারি কর্মচারীকে প্রদান করা হয়। যেমন ধরেন কী হতে পারে? TADA হাউস রেন্ট বাড়ি ভাড়া বাবদও হতে পারে আপনার লাঞ্চ খরচ হতে পারে। দুপুরে যে লাঞ্চ খরচ হবে সেটাও সরকার দিতে পারে বা ওই প্রতিষ্ঠান দিতে পারে, এরকম একটা নিয়ম থাকতে পারে। আবার হচ্ছে লাঞ্চের পরে হচ্ছে টি আর কি চা খরচ বাবদ একটা যে ইটা বলে আর কি, সরি আমি ভুলে গেলাম। যা হোক, বিকেলের যে নাস্তা খরচও একটু কিছু কিছু কোম্পানি বেয়ার করে। আচ্ছা, এই সকল সুযোগ সুবিধা কিন্তু তাকে প্রদান করা হয়। বেসিক স্যালারি ছাড়াও এ সকল সুযোগ সুবিধা তাকে প্রদান করা হয়ে থাকে। আচ্ছা, ওভারটাইম। এরপরে আমরা আসি, আমি আর কোনোটা অ্যাড করছি না, আমি এখানে 3টা সুযোগ সুবিধার কথা উল্লেখ করেছি, TADA, HRA, ওভারটাইম। এবার হচ্ছে গ্রস স্যালারি, GROSS, গ্রস, দুঃখিত, SALERY, বানানটা ভুল হয়েছে কিনা বুঝতে পারছি না, SALEROS। গ্রস স্যালারি কি? আমি আগে একটু কন্টেন্টের কথা বললাম, এগুলো হচ্ছে কন্টেন্ট, ঠিক আছে? এগুলো হচ্ছে কন্টেন্ট। একটা স্যালারি শিট তৈরি করার জন্য এই সকল বিষয় সম্পর্কে জানতে হবে, না জানলে আপনি স্যালারি শিটটা তৈরি করতে পারবেন না। এখন হচ্ছে গ্রস স্যালারি কি? আমার হচ্ছে বেসিক স্যালারি যেটা পাবে
টিএডি যেটা পাবে এগুলো কিন্তু পাবে, বেসিক স্যালারি তাকে প্রদান করা হবে, টিএডি তাকে প্রদান করা হবে। সে যদি যাতায়াত খরচ গাড়িতেও যেতে পারে কিংবা কারো বন্ধুর গাড়িতেও যেতে পারে, সেটা খুব বড় বিষয় না, তাকে যাতায়াত খরচ যেহেতু কোম্পানি দিবে সেহেতু সে পাবে। আচ্ছা, এই স্যার হাউস রেন্ট এটাও সে পাবে। ওভার টাইম যদি সে করে, ওভার টাইমের সিস্টেম যদি কোম্পানিতে থাকে তাও সে সেটা পাবে। আচ্ছা, এখন বেসিক স্যালারি পাচ্ছে, টিএডি পাচ্ছে, এই স্যালারি পাচ্ছে, ওভার টাইমে পাচ্ছে। এই যে চারটা সুযোগ সুবিধা পাচ্ছে, সরি চারটে না, এটা তো পাবেই, আর এই তিনটা সুযোগ সুবিধা পাবে, এটা তো পাবেই। আচ্ছা, এই 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 কটা যোগ করার পরে যে স্যালারিটা আসবে সেটা হচ্ছে গ্রস স্যালারি। আচ্ছা, এরপরে আমাদের প্রয়োজন হচ্ছে ধরেন ইপিএফ কি? ইপিএফ এরপরে প্লাস দি হচ্ছে BANK ব্যাংক, LOAN ব্যাংক লোন, তাই না? আচ্ছা, এই দুইটা একটু আমি ক্লিয়ার করি। আচ্ছা, এটা কি? ইপি হচ্ছে এমপ্লয়, পিএ হচ্ছে প্রভিডেন্ট, এপে ফান্ড, এমপ্লয় প্রভিডেন্ট ফান্ড এই বিষয়টা আমরা মনে হয় একটু হলেও শুনেছি আর কি, প্রভিডেন্ট ফান্ডের কথা শুনছি। আসলে প্রভিডেন্ট ফান্ডটা কি সেটা কি আমরা জানি? আচ্ছা, প্রভিডেন্ট ফান্ড হচ্ছে একজন কর্মকর্তা বা কর্মচারীর তার নির্দিষ্ট বেতন থেকে, তার নির্দিষ্ট যে বেতন প্রায় তার মূল বেতন, সকল বেতন মিলে সকল সুযোগ সুবিধা সহ যে বেতনটা রয়েছে, এই বেতনের কিছু অংশ প্রভিডেন্ট ফান্ডে জমা রাখা হয়। যখন তার চাকরির মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় বা চাকরিটা শেষ হয়ে যায়, তখন তাকে একসাথে এই প্রভিডেন্ট ফান্ডের টাকাটা প্রদান করা হয়। এরপরে দেখেন ব্যাংক লোন কি? ব্যাংক লোন হচ্ছে যদি কোনো এমপ্লয় যদি তার এমপ্লয়ের সুযোগ সুবিধা স্বরূপ সে ব্যাংক থেকে লোন নিতে পারে। সাপোজ এনজিও সে চাকরি করলো বা ব্যাংকে চাকরি করলো, ধরেন ব্যাংকের একজন এমপ্লয়, সে বাড়ি তৈরি করা বাবদ সে ব্যাংক থেকে লোন করলো। তাহলে এই ব্যাংক লোন কীভাবে সে পরিশোধ করবে? তাহলে তাকে ব্যাংক লোনটা তার নির্দিষ্ট বেতনের কিছু অংশ, হয়তো পার্সেন্টেজ আকারে হতে পারে কিংবা হচ্ছে নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট হতে পারে, এইভাবে তাকে ব্যাংক লোনটা প্রত্যেক মাসে তার স্যালারি থেকে কেটে নেওয়া হবে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে টিএডি এইচআর ওভার টাইম এটা তো পাচ্ছে কিন্তু এগুলোতে বেতনের সাথে বেসিক স্যালারির সাথে যোগ হচ্ছে, আর যোগ হওয়ার পরে যেটা পাচ্ছে সেটা গ্রস স্যালারি। আর ইপিসি আর ব্যাংক লোন যেটা আছে, এটা কি হচ্ছে? ইপিসি আর ব্যাংক লোনটা তার গ্রস স্যালারি থেকে মাইনাস হচ্ছে, কারণ প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা হচ্ছে, মানে তার বেতন থেকে এটা মাইনাস হবে। ব্যাংক লোন মানে ব্যাংকের লোন, তার সে যেহেতু লোন নিয়েছে তাকে কিস্তি দিতে হচ্ছে প্রত্যেক মাসে, তার নির্দিষ্ট অ্যামাউন্ট অথবা পার্সেন্টেজ আকারে সেটা কোম্পানি কেটে নিচ্ছে, তার মানে এটা গ্রস স্যালারি জায়গায় মাইনাস হবে। আচ্ছা, মাইনাস হওয়ার পরে যেটা পাবে সেটা হচ্ছে নেট স্যালারি, সেটাকে আমরা বলবো নেট স্যালারি, SALERY স্যালারি। নেট স্যালারিটা কি? নেট স্যালারি বলছে এই স্যালারি সে উঠাতে পারবে, এই স্যালারিটা সে পাবে। এই যে এই বেসিক স্যালারি, এটা কিন্তু তার মূল বেতন। আমরা কিন্তু মূল বেতনই, একটা কোম্পানি কিন্তু মূল বেতন তাকে প্রদান করে না, তার সুযোগ সুবিধা সহ আরও যেই প্রভিডেন্ট ফান্ডের টাকা, ব্যাংক লোন প্লাস মাইনাস করার পরে যে টাকা পাবে সেটা হচ্ছে সেটাই সে নেট স্যালারি, এই টাকাটাই সে পাবে এবং এই টাকায় সে উঠাতে পারবে, তার বেতনের টাকা এটা উঠাতে পারবে। আচ্ছা, আমি একটু ডিটেলসে আরও একটু তথ্য ইনপুট করে কীভাবে কী করতে হয়, কীভাবে কোনটা বের করতে হয়, এই স্যারে টি রেখে বের করতে হয়, এটা আমি একটু বিস্তারিত দেখে দিই। আচ্ছা, প্রথমে হচ্ছে এমপ্লয় নেম যদি, আচ্ছা আমি কী করব, এমপ্লয় নেমের জন্য কপি করি, যেহেতু আমার লিখতে গেলে একটু সময় লাগবে। এমপ্লয় নেম আমিটা কপি করি। আপনারা কী করবেন, অবশ্যই এমপ্লয় নেম এবং বেসিক স্যালারি যেটা আছে, সিরিয়াল নাম্বার, এমপ্লয় নেম, বেসিক স্যালারি, এই কয়টা এন্ট্রি দিবেন, একটা একটা করে ধরে ধরে এন্ট্রি দিবেন। তাহলে হবে কি, তাহলে হবে আপনাদের একটু চর্চাও হবে, ইংলিশ লেখাটা একটু চর্চাও হলো, আবার হচ্ছে আপনার শিটটাও কমপ্লিট হচ্ছে। আচ্ছা, এটা আসলো। এখন আমরা করব কি, এখন মিস্টার সোহাগ, মিস্টার মানিক, তাদের একটা বেতন এখানে আছে, আমরা এখন করবো এর টিএডি বের করবো। টিএডিটা বের করবো কীভাবে?
আপনার যখন আপনাকে স্যালারি শিট তৈরি করতে বলা হবে তখন টিএডিএ কীভাবে প্রদান করে কোম্পানি আপনাকে জানিয়ে দেবে যে তার বেতনের 10% টিএডিএ তাকে প্রদান করা হয়। এখানে আমি কত লিখব, আমি 10% না, এখানে দিলাম হচ্ছে 9% দিলাম, দুঃখিত 9%। আচ্ছা, টিএডিএ সে পাচ্ছে কত, কয় পার্সেন্ট, 9%। হ্যাঁ 9%। আচ্ছা, তাহলে কীভাবে এই পার্সেন্টটা কীভাবে বের করবো? এই পার্সেন্টটা বের করার জন্য অবশ্যই আমরা একটা সূত্র ইউজ করবো। এর আগে আমরা যে সকল সূত্র ব্যবহার করেছি, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, আরও যে ফর্মুলাগুলো ব্যবহার করেছি তার থেকে এটা একটু আলাদা ডিফারেন্ট টাইপের। সেই জন্যই এই সূত্রটা আমি একবার লিখে দেবো, আপনারা অবশ্যই নোট ডাউন করবেন এবং মনে রাখবেন যে কীভাবে পার্সেন্টের সূত্রটা বের করতে হয়। পার্সেন্টটা বের করতে হয়, কোনো সূত্র অ্যাপ্লাই করার জন্য অবশ্যই প্রথমেই ইকুয়াল দিতে হয়। এরপরে লিখবো হচ্ছে এসইউএম, সাম লেখার পরে আমরা দিব ফার্স্ট ব্র্যাকেট, কী দেবো, ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা, এখন আমরা এখানে বোঝার বিষয় আছে, টিএডিএ বের করবো কোথায়। এখানে লেখা আছে টিএডিএ 9%। 9% মানে তার যে বেসিক স্যালারি 9% সে টিএডিএ পাবে, তাই না? তাহলে আমরা কোথা থেকে তার টিএডিএ বের করছি? অবশ্যই বেসিক স্যালারি থেকে। বেসিক স্যালারি কোন রো কোন কলামে রয়েছে এটা আমাদের এখন দেখতে হবে। বেসিক স্যালারি এখানে দেখতে পাচ্ছেন, বেসিক স্যালারি আছে সি কলামে 3 নম্বর রো। আচ্ছা, তাহলে এখানে লিখবো C3। এরপরে পার্সেন্টের বের করার জন্য আমরা 100 দিয়ে তাকে ভাগ করব, তাহলে অবলিক দিব 100 দিব। 100 দিয়ে ভাগ দেওয়ার পরে গুণ দিব কত, গুণের জন্য আমরা স্টার ব্যবহার করি, এটা তো আপনার সবারই জানা আছে স্টার। এখন কত পার্সেন্ট, 9%, তাহলে এখানে 9 লিখবো, এখন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। আচ্ছা, বিষয় আরেকবার দেখেন একটু, প্রথমে দিব ইকুয়াল, তারপর লিখবো সাম, তারপরে আমরা বেসিক স্যালারি থেকে আমরা টিএডিএটা দিচ্ছি তাকে। কোথা থেকে দিচ্ছি, বেসিক স্যালারি থেকে দিচ্ছি। তাহলে বেসিক স্যালারির যে 9,000 টাকা এটা আমাদের কোন রো কোন কলামে রয়েছে, অবশ্যই সি কলামের 3 নম্বর রো রয়েছে, তাহলে C3 দিলাম। এখন আমরা এখানে 100 দিয়ে ভাগ দেবো, দেন 9 দিয়ে গুণ দিব, তাহলে আমাদের 9% যে টিএডিএ দেওয়া হচ্ছে সেটা এখানে বের হয়ে আসবে। দেন এইটুকু করার পরে আমরা ইন্টার দেবো। দেখেন 9%-এ তার 810 টাকা সে পাই, টিএডিএ পায় প্রত্যেক মাসে 810 টাকা। বেসিক স্যালারি হচ্ছে 9,000 টাকা, টিএডিএ পাই 810 টাকা। এবারে আমরা এটা যদি ড্রাগ করি তাহলে সবগুলোতে আমাদের স্যালারিটা চলে আসবে, টিএডিএটা চলে আসবে। এরপরে হাউস রেন্ট বলতে হাউস রেন্ট অ্যালাউন্স, এটা আমি দিই ধরেন 11%, বা এটা কিন্তু কোম্পানি আপনাকে বলে দেবে যে কত পার্সেন্ট থাকবে। যত পার্সেন্ট দিক আপনি শুধু একটু খেয়াল করে পার্সেন্টটা চেঞ্জ করে নেবেন, তারপরে সূত্রটা অ্যাপ্লাই করবেন। দেখেন এখানে দিচ্ছি 11%। তাহলে আমাদের কী করতে হবে, আগে সেমভাবে আমরা একইভাবে লিখব, ইকুয়াল দিব, তারপর হচ্ছে সাম দিব, সাম দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দিব। এরপরে হচ্ছে 11%, তার বেসিক স্যালারি থেকে কিন্তু 11% দেওয়া হবে। তার বেসিক স্যালারি কোথায় আছে, সি কলামের 3 নম্বর রয়ে, ভাগ দিব কত, 100 ডিভাইডেড 100 ইন্টু কত পার্সেন্ট, 11%, দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এরপরে দিব হলো ইন্টার। দেখতে পাচ্ছেন তার 11%-এ 9,990 টাকা হয়। এরপরে আমরা দিব হচ্ছে ড্রপ করব। দেখেন সবগুলার যে হাউস রেন্ট 11% বের হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা বের করবো ওভার টাইম আপনার থাকতেও পারে নাও থাকতে পারে। ওভার টাইম হতে পারে, ওভার টাইম সাধারণত হয় হচ্ছে আওয়ারলি বলতে ঘন্টাভাবে হয়। যদি আপনি তার নির্দিষ্ট কর্মের বাইরেও 1 ঘন্টা বা 2 ঘন্টা যেটা কাজ করেন সেটাকে বলে হয় ওভার টাইম কীভাবে বের করতে হয়, ওভার টাইমে কত টাকা, 1 ঘন্টা ওভার টাইম করলে কত টাকা পায়, সে মাসে কত টাকা ওভার টাইম ডিউটি করেছে, বা কতজন অ্যাবসেন্ট আছে, এই সম্পর্কে আরও বিস্তারিত সামনের ক্লাসে হয়তো আলোচনা করবো ওভার টাইম কীভাবে বের করতে হয়। এখন সাধারণত ওভার টাইম একটা নির্দিষ্ট পরিমাণ আমরা শুধু লিখে দেবো এখানে। এখন আমরা কোনো সূত্র ইউজ করবো না, শুধু লিখে দিব। সাপোজ ধরেন বলেন 1200 টাকা করেছে মনে করেন 400 টাকা, করেছে হচ্ছে 500 টাকার ওভার টাইম আওয়ারলি, ঠিক আছে, আওয়ারলি বা যেভাবে হোক বা পার্সেন্টেজ আকার হতে পারে, যেভাবে কোম্পানি দেবে সেভাবে আপনারা দিয়ে দিবেন। আচ্ছা, এর 900 টাকা, তারপরে এর হচ্ছে 800 টাকা, এর হচ্ছে 700 টাকা, এর হচ্ছে 900 টাকা। আচ্ছা, যাই হোক, এবারে গ্রস স্যালারি কি, গ্রস স্যালারি আমি কি বলেছি এর আগে আপনাকে মনে আছে, দেখেন তো একটু। গ্রস স্যালারি হচ্ছে তার বেসিক স্যালারি
বেসিক স্যালারি সে পাবে, একটু বোঝার চেষ্টা করেন। বেসিক স্যালারি সে তাকে পাবে, দেওয়া হবে, টিএডি তাকে প্রদান করা হবে, এই স্যালারি প্রদান করা হবে, যেহেতু সে ওভারটাইম করেছে সেই টাকাও তাকে প্রদান করা হবে। তার মানে এই সব কয়টা, এই প্রথম এই 4টে তাকে প্রদান করা হবে, এবং এই 4 ঘর যোগ করে যেই স্যালারিটা আসবে সেটা হচ্ছে গ্রস স্যালারি। মানে যে বেসিক স্যালারি সহ যে সকল সুযোগ সুবিধা পাচ্ছে এই সবগুলো যোগ করে যেই স্যালারিটা আসবে সেটা হচ্ছে গ্রস স্যালারি। গ্রস স্যালারি কিন্তু পেয়েবল না মানে হচ্ছে পেমেন্ট করা হবে না। হ্যাঁ, পেমেন্ট করা হবে যদি তার এই ব্যাংক লোন প্রভিডেন্ট ফান্ড না থাকে, তাহলে গ্রস স্যালারি তাকে প্রদান করা হবে। যাই হোক, আমি গ্রস স্যালারি আগে বের করি। গ্রস স্যালারি বের অবশ্যই এখানে কী করতে হবে, যোগ করতে হবে। যোগ করার জন্য কী সূত্র এত সবারই মনে আছে, ইকুয়াল টু SUM সাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দেবো। আমি এবারে কলাম নাম্বার থেকে রো নাম্বার লিখতে বলেছি, তাই না? আচ্ছা, সি কলামের 3 নাম্বার রো, দেখেন সি কলামের 3 নাম্বার রো ডাবল ইন্টু এরপরে কত এফ কলামের ডি নাম্বার 3 নাম্বার রো, এরপরে ব্র্যাকেট ক্লোজ করব, দেন এন্টার দেবো। তাহলে আমাদের গ্রস স্যালারিটা বের হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লেখা। এটা সংক্ষিপ্তভাবে বের করার একটা নিয়ম আছে, আমি এটা অবশ্যই দেখাইনি। আচ্ছা, আমি একটু দেখানোর চেষ্টা করি এটা। আচ্ছা, সংক্ষিপ্তভাবে কিছু সূত্র ব্যবহার করতে হয়। প্রথমে ইকুয়াল টু আর সাম, এটা কিন্তু ব্যবহার করতে হবে, এর মাসবি। সাম ব্যবহার করে কী করবো, ফার্স্ট ব্র্যাকেট দেবো, তারপর আমরা কোন পর্যন্ত করবো, এখান থেকে কোন পর্যন্ত আমরা ড্রাগ করবো, এখান থেকে হচ্ছে এই পর্যন্ত প্রয়োজন মনে করেন। এই যে দেখেন চলে আসছে C3F3, তার মানে আমাদের লেখা লাগলো না, ড্রাগ করলেই সেটাকে কমান্ড নিয়ে নিয়েছি। এখন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবো, দেন এন্টার দেবো। এই যে গ্রস স্যালারি বের হয়েছে। এখন এখান থেকে আমরা শুধু এখানে ধরবো, ড্রাগ করবো, ব্যাস সবার গ্রস স্যালারি চলে আসছে। এবার আমরা বের করবো হচ্ছে EPF প্রভিডেন্ট ফান্ড এবং হচ্ছে ব্যাংক লোন, প্রভিডেন্ট ফান্ড ব্যাংক লোন, তাই না? আচ্ছা, এটা আমরা পার্সেন্টেজ আকারেই ধরি। এই দুটো ধরেন ব্র্যাকেট দিই, ধরেন একটার 5% আর আরেকটা হচ্ছে 7%, ইকুয়াল টু কত, 5 7 7 5 সরি 5 আর 7 7 5 12%, ঠিক আছে না? আচ্ছা, হ্যাঁ 12%। তাহলে 12% আমরা কই থেকে বের করবো, অবশ্যই গ্রস স্যালারি থেকে। একদম মনে রাখবেন, আমরা প্রভিডেন্ট ফান্ড ব্যাংক লোন কিন্তু গ্রস স্যালারি থেকে বের হবে। তাহলে আমরা কী করবো, এটা বের করার জন্য প্রথমে ইকুয়াল দিব, এরপরে সাম লিখবো, সাম লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দেবো। তাহলে গ্রস স্যালারি আমরা কোথায় আছে, জি আছে, G3 কলাম ভাগ 100 ডিভাইডে গুণ 12%, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। দেখেন তার হচ্ছে এটা চলে আসছে প্রভিডেন্ট ফান্ড এবং ব্যাংক লোন, তাকে তার হচ্ছে গ্রস স্যালারি থেকে এই টাকাটা কোম্পানিকে দিতে হবে। আচ্ছা, এখন একটা বিষয় ভাবেন, গ্রস স্যালারি এখানে আসছে 12,000 টাকা, আর তাকে পে করতে হচ্ছে কোম্পানিকে দিতে হচ্ছে 1,440 টাকা। তাহলে তার গ্রস স্যালারি থেকে অবশ্যই এই টাকাটা মাইনাস হবে, যেহেতু প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা হচ্ছে, কোথায় জমা হচ্ছে, তার বেতন থেকে। ব্যাংক লোন তাকে জমা দিতে হচ্ছে, কোথায় জমা দিচ্ছে, তার বেতন থেকে জমা দিতে হচ্ছে, সেহেতু এই টাকাটা এখানে অবশ্যই মাইনাস হবে। তাহলে এখানে আমরা সূত্র ইউজ করবো, এখন কি মাইনাসের সূত্র ইউজ করবো, ইকুয়াল টু SUM সাম ফার্স্ট ব্র্যাকেট, তারপর কী করবো, এই 2 ঘর ড্রাগ করব। দেখেন এখানে শুধু যেহেতু এটা যোগের আছে, আমরা এখানে বিয়োগ করে দেবো, ঠিক আছে? বিয়োগ করে দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, দেন এন্টার দেব। এটা চলে আসছে। এখন এটা ড্রাগ করব, ড্রাগ করার পরে দেখতে পাচ্ছেন এই যে নেট স্যালারি বের হয়ে গেছে। এটা হচ্ছে নেট স্যালারি। এই স্যালারি তাকে পেয়েবল, মানে এই স্যালারি তাকে প্রদান করা হবে। যদি সে বেতন ওঠাতে যায়, মিস্টার সোহাগ যদি বেতন ওঠাতে যায়, তাহলে এই টাকাটা সে ওঠাতে পারবে, এই বেসিক স্যালারি না, সে 10,560 টাকা এটাই সে ওঠাতে পারবে। এটা হচ্ছে একটা নর্মাল স্যালারি শিট তৈরি করার নিয়ম। এখন বিভিন্ন কোম্পানি বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে, যে কোম্পানি যেরকম সুযোগ সুবিধা প্রদান করে, যে এনজিও বা শিক্ষা প্রতিষ্ঠান যেরকম সুযোগ সুবিধা প্রদান করে, আপনাদের তার উপর ভিত্তি করে স্যালারি শিটটা তৈরি করতে হবে। আচ্ছা, হাউস রেন্ট অ্যালাউন্স, এটাকে বলছি ইপি, এটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট এমপ্লয় প্রভিডেন্ট ফান্ড, এটা একটু মনে রাখবেন। এমপ্লয় আমি একটু লিখে দিচ্ছি, EMPLOY এমপ্লয়
PROVIDENT হলো কিনা জানি না, বানান ভুল হতে পারে। এমপ্লয় প্রভিডেন্ট ফান্ড, FOUND ফান্ড, এমপ্লয় প্রভিডেন্ট ফান্ড। আচ্ছা, এমপ্লয় প্রভিডেন্ট ফান্ড। আচ্ছা, আমি এটা এখন আউট করে দিই, এটা আমাদের দরকার নাই, এটা শুধু আপনাদের দেখানোর জন্য। যা যা নোট ডাউন করার প্রয়োজন নোট ডাউন করে নেবেন। আচ্ছা, এরপরে স্যালারি শিট, এটা অবশ্যই আমাদের কী করতে হবে, মার্জিন সেন্টার করতে হবে, এবং এটা কী করতে হবে, মার্জিন সেন্টার এস স্যালারি শিটের এটা সাজাইতে হবে, সাধারণত আমরা সবাই জানি, তাই না? আচ্ছা, দুঃখিত, স্যালারি শিট। আচ্ছা, এরপর এটা করব কি, ধরেন আমি লেখাটা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করব, লেখাটা চেঞ্জ করি, লেখাটা সাদা করব, কোথাও কিছু দেখা যাচ্ছে না, যাই হোক আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো, তাহলে দেখা যাবে। স্যালারি শিটটা হয়ে গেছে। আচ্ছা, আমি এবার লেখাটা একটু বড়ো করে দিই, তাই না? আচ্ছা, এই যে স্যালারি শিট। এবার আপনি চাইলে এইগুলো লেখাটাও একটু করতে পারেন, চেঞ্জ করতে পারেন আপনার ইচ্ছা মতো, না করলেও সমস্যা নেই, করলে করবেন, না করলেও সমস্যা নেই। এরপরে আরেকটা জিনিস আছে, এটা আমি একটু দেখাই দিই, একটু ওয়েট করেন। এটা না, এইটা না, এটাই দিই। আচ্ছা, এখানে কিন্তু এই যে নেট স্যালারি, এখন যদি এখানে টোটাল হয় TOTAL, কোম্পানি কত টাকা পে করছে, TOTAL টোটাল, কই কী হচ্ছে, কই রে, TOTAL টোটাল CLARY টোটাল স্যালারি। তাহলে এটা কীভাবে করবো আমরা, টোটাল বের করার জন্য অবশ্যই যোগের সূত্র বের করতে, প্রথমে ইকুয়াল দেবো, তারপরে সাম লিখবো, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দেবো, তারপরে এখান থেকে ধরে এখান থেকে ড্রাগ করবো। হ্যাঁ, ড্রাগ করার পরে দেখেন হয়ে গেছে। এখানে ফার্স্ট ব্র্যাকেট কী করবো, ক্লোজ করবো, দেন এন্টার দেবো। এই যে তার মূল বেতনটা, সকল বেতন মানে হচ্ছে সবাই মিলে কতটা বেতন পাবে সেটাও এখানে চলে এসেছে। এটা হচ্ছে একটি নর্মাল স্যালারি শিট তৈরি করার নিয়ম। এই ক্লাস ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আসলে ক্লাস ভিডিও অনেক দীর্ঘায়িত হলে সবাই একটু বিরক্তি মনে করে, তাই এই ক্লাস ভিডিও এখানে শেষ করছি। আর যদি কারো বুঝতে অসুবিধা হয়, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই পার্সোনালি নক করবেন, আর সূত্রগুলো সঠিকভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। যদি আপনার একবার ভিডিও দেখে বুঝতে না পারেন, সঙ্গে সঙ্গে নক করবেন না, অবশ্যই 2 থেকে 3 বার ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন। যদি কোনো কিছু নোট ডাউন করার প্রয়োজন হয়, অবশ্যই নোট ডাউন করবেন। ওকে, সকলকে অনেক অসংখ্য ধন্যবাদ। আগামী ক্লাস ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ক্লাস ভিডিওটা এখানে শেষ করছি।